নমস্কার, আমি শান্তনু এসে গেছি আপনাদের কাছে সকলের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। আজ আমি যে কবির কবিতা পড়বো আপনারা সকলে জানেন, ইতিমধ্যে আমার নোটিফিকেশন দেখেছেন। কবি পরিমল মুখোপাধ্যায়ের কবিতা নিয়ে আজকে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। ইতিমধ্যে যারা দেখছেন তারা কেউ একটু মেসেজ করে আমাকে জানাবেন যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি কবিতায় প্রবেশ করব। তার আগে যেটা বলে নেবার সেটা হচ্ছে যে এই অনুষ্ঠান চলছে আস্তে আস্তে। আহ, আপনাদের ভালো লাগা, আপনাদের মন্দ লাগা সব মিলিয়েই এই অনুষ্ঠান এগিয়ে চলেছে, এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে এই অনুষ্ঠান আরও এগিয়ে যাবে। এরপরে আস্তে আস্তে আমি আমাদের ওপার বাংলার কবিদের নিয়েও কিছু আলোচনায় আসবো। ওপার বাংলারও আমার বেশ কয়েকজন সুহৃদ প্রিয় কবি আছেন, তাদের কবিতাও আমরা আলোচনা করব। এখন আজকে পরিমলদার কবিতা পড়ার পর এরপর থেকে মোটামুটি শুরু হবে আমার সব আহ, মহিলা কবিদের কবিতা। আমি সেইভাবে কবিদের লিঙ্গভাগ করছি না, কিন্তু এটা ঠিক যে একটানা যা পড়ে আসছি তা সবই প্রায় পুরুষ কবিদের কবিতা। এরপর নারী তুমি আধেক আকাশ, সেই আধেক আকাশদের অভিব্যক্তি, তাদের ভাবনা, তাদের চিন্তা, আজকের নতুন যুগে তারা কি ভাবছেন, এবং সেখানে একেবারে গৃহবধূ যারা কবিতার মধ্যে মুক্তির আনন্দ খুঁজে পান, সেই রকম কবি, তাদের লেখাও আমি আস্তে আস্তে এই অনুষ্ঠানে সঙ্গী করে নেব। এবং দেখবেন যে কবিতা কিভাবে শুধু আকাশে বাতাসে নয়, ঘরের অন্দর ও ছাদের মধ্যেও সেই কবিতার জয়যাত্রা কিভাবে চলছে। যাই হোক, আমি পরে নোটিফিকেশনে বলে দেবো যে কাদের কবিতা আসছি। মোটামুটি যা শিডিউল আমি ঘোষণা করেছিলাম সে তাতেই থাকবো। তারপর আস্তে আস্তে আরো ইনক্লুড হতে থাকবে। পরিমল মুখোপাধ্যায়ের কবিতায় চলে আসি। ইতিমধ্যেই আমাকে অনেকেই কমেন্টস করেছেন যে তারা দেখতে পাচ্ছেন। সুতরাং মূল অনুষ্ঠানে পৌঁছে যাচ্ছি। এখন পরিমলদার সাথে আমার পরিচয় আমাদের বড়নগর থেকে ডক্টর দীনেশ চন্দ্র ভট্টাচার্যের একটি পত্রিকা আছে, প্রশান্তি তার নাম। প্রশান্তির সভায় ওনার সাথে আমার প্রথম আলাপ, এবং প্রথম প্রথম আমার ওনাকে আবৃত্তিকার হিসেবেই মনে হয়েছে। তারপর ওনার নিজস্ব কবিতার পরিচয় আমি পেয়েছি, এবং আস্তে আস্তে ধীরে ধীরে পরিমলদার সাথে পরিচয়ও ঘন হয়েছে, দীর্ঘ হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে। এবং আরো ঘনিষ্ঠ হয়েছে যখন আস্তে আস্তে জানতে পেরেছি যে পরিমলদা, কমল মুখোপাধ্যায়, শ্যামল মুখোপাধ্যায়, তারা সকলেই সহোদর ভাই। শ্যামলদা, কমলদা, তাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে, এবং পরিমলদার প্রতিও তাই। একই পরিবারের মধ্যে দিয়ে আসছেন। এবং আরও একটি বড় শ্রদ্ধার জায়গা, যা কখনো কাউকে জানাই না, সেটা হচ্ছে যে আমার তো বর্ণগর রামকৃষ্ণ মিশনে পড়াশুনো। তো সেখানে শ্যামলদা, কমলদার আরো বড় ভাই অমল মুখোপাধ্যায়, তিনি আমাদের শিক্ষক ছিলেন। এবং রবীন্দ্রসঙ্গীতে তার যে পারদর্শিতা, আমরা দূর থেকে সেই সেই ছাত্র জীবনে অত রবীন্দ্রসঙ্গীত বুঝতাম না, কিন্তু আজ বুঝি তার গভীরতা এবং তার ব্যাপ্তি। সেই আজকের অনুষ্ঠানে আমি অমলদাকেও স্মরণ করছি, আমার স্যার তিনি। এখন কবি এবং আবৃত্তিকার দুটো সত্তাই পরিমলদার সঙ্গে, পরিমলদার জীবনে মিলে মিশে গেছে একেবারে। এবং জন্ম 1950 সালের আগস্ট মাসে কলকাতাতেই। চাকরি করেছেন ফরাসি ব্যাংকে, অর্থাৎ
ব্যাংক কর্মচারী তিনি। কবিতার পাশাপাশি আবৃত্তির যে তাকে ভালোবাসা, সেখানে 1987 সালে তিনি প্রতিষ্ঠা করেন বৈদিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, এবং এরই মধ্যে দিয়ে আবৃত্তি একাডেমির আবৃত্তি বিষয়ক যে পত্রিকা বাল্মীকি স্মরণের তিনি সহ সম্পাদক। সবথেকে বড় কথা, তিনি অত্যন্ত ঋণী তার শিক্ষকের কাছে, এবং তার শিক্ষকও হচ্ছেন বাংলা আবৃত্তি জগতের একজন দিকপাল নীলাদ্রি শেখর বসু। নীলাদ্রি শেখর বসুর কাছ থেকেই তার আবৃত্তি শিক্ষা পাঠ সেইভাবেই। এবং এরই সাথে সাথে এটা তো বলতেই হবে যে একটা একটা মহৎ সাংস্কৃতিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে প্রত্যেক সহোদর ভাই তারা এক একজন সবাই লেখালেখি এর জগতে, গানের সঙ্গীত জগতে, অর্থাৎ সাংস্কৃতিক জগতে তারা প্রসিদ্ধ ব্যক্তিত্ব। সেই পরিবারে জন্মগ্রহণ করে তিনি যেমন আবৃত্তিকে ভালোবেসেন, কবিতাকে ভালোবেসেন, কবিতা লিখতেও শুরু করেছেন, এবং সেই লেখার মধ্যে দিয়েই একে একে তার নিজস্ব বই, এককভাবে তার বই 4টি প্রকাশিত হয়েছে। 1986 সালে প্রকাশিত হয়েছে স্মৃতির চৌখাট ছুঁয়ে, 1985-তে হয়েছে শব্দময় নগর জীবন, 2000 সালে প্রকাশিত হয়েছে জেগে আছো একা, এবং 2004 সালে প্রিয় সময়ের সুখ দুঃখ। এছাড়াও সংকলিত কবিতার বই তিন ভাই 1998 সালে, আমি যে কথা আপনাদের বলেছিলাম পরিমলদার পরিচয় করাতে গিয়ে, যে শ্যামলদা, কমলদা এবং পরিমলদা, তারা তিনজনের কবিতা নিয়ে একটি কবিতার বই আছে তিন ভাই, সেটা 1998 সালে প্রকাশিত হয়। এছাড়া আরো অন্যান্য কবির সাথে কালের কবিতা 80-র দশক 1984 সালে, এবং এই কিছুদিন আগে 2016 সালে খোলা হাওয়া, এবং তার সম্পাদিত সাহিত্য পত্রিকা 1975 পর্যন্ত তিনি অঙ্কুশ নামে একটি সাহিত্য পত্রিকাকে সম্পাদনা করতেন, এবং এই কথা নামক একটি পত্রিকা 1991 সাল পর্যন্ত তিনি সম্পাদনা করেছেন। পরিমলদার কবিতার মধ্যে যত মনোনিবেশ করা যায়, তত দেখা যায় যে একটা নীতিবোধ, পুরনো দিনের নস্টালজিয়া, পুরনোকে আঁকড়ে ধরা, অতীতকে আঁকড়ে ধরা, এবং সমাজবোধ আর কি, সবটা মিলিয়েই, এবং তার সঙ্গে রোমান্টিকতা, এই সমস্ত সেটগুলো আমরা পরিমলদার কবিতায় পাই। প্রকৃতি, একটা চিত্ররূপময়তা তার কবিতার মধ্যে আছে, যেখানে কবিতা পড়তে পড়তে সমস্ত দৃশ্যপটটা চোখের সামনে ভেসে ওঠে, সেই ধরনের কবিতা, এবং আদ্যপান্ত সহজ সরলভাবে, কিন্তু মেসেজটি যে তিনি দিতে চান সেটি অত্যন্ত কঠিন এবং রূঢ় কথা তিনি বলছেন, কিন্তু তার নির্মাণ শৈলীটি অত্যন্ত সহজ সাধারণ ভঙ্গিতে, যাতে প্রত্যেকটা শব্দ মানুষের কাঁধ ছুঁয়ে ছুঁয়ে, হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যায়, সেইভাবেই তার কবিতার চলন। আমি এবং প্রচুর শ্রদ্ধার থেকে, ভাব থেকে তার বিভিন্ন কবিতা লেখা, সেগুলো আছে। মায়ের প্রতি শ্রদ্ধা, বাবার প্রতি শ্রদ্ধা, বড় কবিদের প্রতি শ্রদ্ধা, এইভাবে তার বিভিন্ন কবিতা আছে। আমি দেখি কতগুলো কবিতায় যেতে পারি। বেশ কিছু কবিতা আমি ইতিমধ্যে নিয়ে বসেছি আপনাদের কাছে। সময়ের এতে কতটা যেতে পারবো জানি না, তবে চেষ্টা করছি আমি এগুলো। প্রথম যে কবিতাটা পড়ব, প্রথমে একটা রোমান্টিক কবিতা পড়ি। প্রথমে একটু কাঠিন্যের কবিতা একটু পরে যাব, রোমান্টিক কবিতা প্রথমে পড়ি আপনাদের কাছে, সেই কবিতাটি রাখবো আপনাদের কাছে। কবিতাটির নাম নিজস্ব বাসরে। মনে রেখো,
যে কথা দিয়েছ তাকে ভীষণ গোপনে, হৃদয়ের একান্ত প্রবাসে তাকে তুমি নিয়ে যাবে। কথা বলা শেষ হলে তাকে তুমি ডেকে নিও কাছে, আশ্রয়ের কাছে। তার আকাঙ্ক্ষা ভীষণ, আকাঙ্ক্ষার মালা তাকে তুমি পরাবে যখন, রজনীর সাথে তার কথা হবে। এখন দিনের আলো দিগন্ত ছেয়েছে, বহু বহু মানুষের ভিড়ে সে এখন একা, নির্জন, অবুঝ। সমস্ত পথের বাঁকে চিহ্ন দেখো পড়ে আছে তার। সে চলায় বিষণ্ণতা, অপূর্ব সুন্দর। শিল্পী তুমি, অসম্পূর্ণ ইজেলের গায়ে শেষ রং মাখিয়ে নীরবে তাকে তুমি ডেকে নাও নিজস্ব বাসরে। একটা সুর আছে, একটা তাল আছে, তার চলনটার মধ্যে দিয়ে একটা মিষ্টতা আছে, মধুরতা আছে, এবং খুবই রোমান্টিক কবি। প্রেমকে তিনি একান্ত প্রবাসে নিয়ে যেতে চান। বলছেন ভীষণ গোপনে হৃদয়ের একান্ত প্রবাসে তাকে তুমি নিয়ে যাবে। সত্যিই তো, প্রেমকে তো বলি হাত ধরে চলো, যেখানে যাই, যেখানে যেতে চাই, সেই ভুবনডাঙ্গার মাঠেই চলে যাব। এই যে প্রেমের যে প্রথম একটা শর্ত থাকে না, যে কোনো কিছুই বাধা মানে না, যেখানে যাব। একটা বাউল চরিত্র দিয়ে প্রেম শুরু হয়, তার আকাঙ্ক্ষা দিয়ে, বাউল মনের আকাঙ্ক্ষা দিয়ে যে প্রেম শুরু হয়, এখানে তিনি তাই বলছেন হৃদয়ের একান্ত প্রবাসের কাছে। খুব সুন্দর। আবার তিনি একটা জায়গায় এসে বলছেন, যেটা অত্যন্ত প্রেমের ক্ষেত্রে সত্যি, বহু বহু মানুষের ভিড়ে সে এখন একা, নির্জন এবং অবুঝ। প্রেম তো অবুঝই হয়, এবং প্রেমে পড়া মানুষ, ভালোবাসায় পড়া মানুষ, সে অনেকের সঙ্গে থাকলেও সে একা থাকে। সে ক্রমশ যেন একা হয়ে যায়, সকলের মাঝে সে কোথাও হারিয়ে যায়। এই যে একটা কি বলবো আপনাকে, একটা মানসিক উত্তরণের জায়গায় সে পৌঁছে যায়, কিছুটা পৃথিবীতে, কিছুটা পৃথিবীর বাইরে সে যে বিস্তার করে, অনেকটা ঝুলে থাকার মতো, সে তখন একা। এইটাই কবি কত সুন্দরভাবে ধরেছেন। এবং একাকিত্বের কথাটা যে বললাম, যে একা হয়ে যায় মানুষ, তখন খুব সুন্দরভাবে বললেন শেষ দিকে, অসম্পূর্ণ ইজেলের গায়ে, অর্থাৎ যে ঘরটা আঁকা হয়নি, যে স্বপ্নটা কমপ্লিট হয়নি, স্বপ্ন দেখাটা সবে শুরু হয়েছে হয়তো, একান্ত প্রবাসে নিয়ে যেতে পারলে তবে সেই স্বপ্নটা সম্পূর্ণতা লাভ করবে। তাই তিনি বলছেন যে অসম্পূর্ণ যে ইজেল আছে, সেই অসম্পূর্ণ ইজেলটাকে সম্পূর্ণ করে দাও তুলির আঁচড়ে, আর তুমি তোমার নিজস্ব যে বাসর সাজিয়ে আছো, মনের অভ্যন্তরে যে নিজস্ব বাসর, সেই নিজস্ব বাসরে প্রেমকে নিয়ে এসো। খুবই সুন্দর মিষ্টি একটি কবিতা, এবং প্রেমকে এত সুন্দরভাবে ভাবা, তাকে সেটাকে এক্সপ্রেস করা, কবিতার মধ্যে দিয়ে হাজির করা, একটা দারুণ কাজ। পরিমলদা সেই মুন্সিয়ানা আমরা দেখলাম। আমরা এরপরে যে কবিতাটা পড়ব সেটাও একটা আশাবাদের কবিতা। প্রেম যেমন একটা রোমান্টিক কথা এবং আশাবাদ থাকে, ঠিক তেমনিভাবে আরও জীবনের বিভিন্ন দিকে মানুষের স্বপ্ন থাকে। সেই স্বপ্ন মানুষ বুনতে থাকে। তাই তিনি কবিতার নাম দিয়েছেন সময়েরা স্বপ্ন বীজ বনে। অনেক স্বপ্নের কাছে হাঁটুবুক এক করে বসে আছে মানুষের বিষণ্ণ হৃদয়। রক্তপাতে ভরে গেছে শান্ত নদী, সভ্যতার ইতিকথা, সভ্যতার মারণাস্ত্র জাদুঘর ভাঙে। সমস্ত স্থাপত্য শিশুদের, নারীদের গুলিবিদ্ধ করে, স্তব্ধ করে সময়ের গতি। পান্থশালা পান্থহীন করে চলে যায় ট্যাঙ্ক ও কামান। ভারসাম্যহীন পৃথিবীর মাটি চুষে খায় রক্তাক্ত ঘাতক। প্রসাদের ভাগ নিয়ে খুশি থাকে সিংহ শাবকের মতো অনুগত কমন্স লম্পট। সচেতন মানুষের শান্ত মন জুড়ে বেদনার রক্তপাত।
প্রতিবাদ দেশে দেশে, প্রদেশে প্রদেশে, রাজপথে প্রতিবাদী মানুষের ঢল, ইউরোপে, যুক্তরাষ্ট্রে। আক্রান্ত দেশেরই নাগরিক সব শুধু শান্তি চেয়ে পা মেলায় মিছিলে মিছিলে। অন্যদিকে এশিয়ার পথে পথে ক্ষুব্ধ প্রাণ যুদ্ধের বিরুদ্ধে হাঁকে, সময়রা স্থির হয়ে বসে স্বপ্ন বীজ বনে। একটা অসম্ভব আশাবাদের কবিতা, যুদ্ধ বিরোধী কবিতা, স্বপ্নের কবিতা, বিশ্বপ্রেম। এই এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ভ্রাতৃত্বের কথা আমরা এই কবিতার মধ্যে উঠে আসছে। কতগুলো কথা খুব সিগনিফিকেন্ট এখানে। যুদ্ধ আছে, কিন্তু এখানে তিনি ইন্ডিকেট করেছেন মারণাস্ত্ররা জাদুঘর ভাঙে। মানুষ, মারণাস্ত্ররা শুধুমাত্র মানুষকেই মারছে না, ঐতিহ্যকেও নষ্ট করছে। জাদুঘর মানে মিউজিয়াম, এটা শুধু তাই নয়, এটা আমাদের ওই পুরনো ঐতিহ্যের যে বহমান ইতিহাস আছে সেই সেখানে সেটা সংরক্ষিত থাকে, তাকে ভেঙে ফেলছে। পান্থহীন, পান্থশালা পান্থহীন করে চলে যায় ট্যাঙ্ক। পান্থশালায় মানুষ, তাহলে মানুষের যে চলাচল, সেই চলাচলটার অবরুদ্ধ, তাই পান্থশালা পান্থহীন হয়ে যায়। মানুষ যদি সকলে তার নিজের আশ্রয় থাকে, তাহলে পান্থশালায় তো কেউ থাকবে না। তাই পান্থশালা পান্থহীন করে চলে যাচ্ছে এই সময়। এবং ভারসাম্যহীন পৃথিবী। একটা সময় পৃথিবী ছিল, রাজনৈতিক কথা বললে হয়, একদিকে দিকে সোভিয়েত রাশিয়া, একদিকে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত সমাজতন্ত্রের পতনের পর সারা পৃথিবীটা ইউনিপোলার হয়ে গিয়ে আপনার আমেরিকার কাছে চলে গেছে, এবং আজকেও যেমন মারণাস্ত্রের দিক থেকে চলে গেছে। এবং আমরা বিভিন্ন যুদ্ধ দেখেছি, ন্যাটো বাহিনীর যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ আমরা দেখেছি। সেই যুদ্ধগুলো একতরফা যুদ্ধ হয়েছে, মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইরাকের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আফগানিস্তানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আবার ঠিক এখন দেখা যাচ্ছে পৃথিবীতে চায়না এমন একটা শক্তি হয়ে গেছে, সে ব্যবসায়িক দিক থেকে সেই সমস্যা যেন তার ব্যবসায়িক যুদ্ধটা চাপিয়ে দিয়েছে পৃথিবীর অন্য দেশে, প্রায় সে দখল করে ফেলেছে সাহেব পৃথিবীর দেশ। এই ভারসাম্যহীনতা, চ্যালেঞ্জ জানানো যাচ্ছে না, পাল্টা চ্যালেঞ্জ জানানো যাচ্ছে না। ভারসাম্যহীনতা, ভারসাম্যহীন একটা ইউনিপোলার পৃথিবীর দাদা সে সমস্ত রক্ত চুষে খাচ্ছে। আর বাকি ন্যাটো বাহিনীর, এই ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা যারা মিত্র বাহিনীর হয়ে বড় কথা বলে, দুটো রকেট ছুড়ে দিয়ে আসে, দুটো পরমাণু বোমার এক্সপেরিমেন্ট করে আসে নিরীহ মানুষের ওপর সঙ্গী সাথী হয়ে, তাই তিনি তাদের বলেছেন সিংহ শাবকের দল। তারা ওই, এবং তাই তিনি লম্পট বলেছেন, তাদের রাজনীতি নেই, তার নীতি নেই, তারা লম্পট, তারা ভাগের মাল লুটে খাও, তার মধ্যে আছেন। তাই তিনি খুব স্পষ্ট করে এই কবিতার মধ্যে লিখেছেন। এবং তিনি লিখেছেন যে চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে মানুষ রাস্তায় নামছে, চ্যালেঞ্জটা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে এশিয়া, আফ্রিকা, বিশ্বের, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আমরা জানি যে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সময় বিটলস গ্রুপ, নোয়াম চোমাস্কি থেকে শুরু করে বিটলস গ্রুপ, তারা যে প্রতিবাদ করে, কেসিয়াস ক্লের প্রতিবাদ করা যে আমি যাবো না যুদ্ধে, হ্যাঁ, সেই যে প্রতিবাদের মানুষরা সেই সময় উঠে এসেছিল, সেই প্রতিবাদও কিন্তু এখনো হয়, এখনো হয়। এখনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বেশ কিছু মানুষ তারা সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উই আর দ্য 99, ইউ আর 1%। এই লড়াইও হয়, এই লড়াইও হয়। সেই লড়াইয়ের সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন, এবং প্রথমটা করেছেন, প্রথম লাইন দুটো অসম্ভব সুন্দর লাইন। যেমন দেখুন, অনেক স্বপ্নের কাছে হাঁটু মুখ এক করে বসে আছে মানুষের বিষণ্ণ হৃদয়। অনেক অনেক স্বপ্ন, সেই স্বপ্নের কাছে যেন সামনে একটা ছবি পড়ে আছে, স্বপ্নের ছবি, আর আমি উবু হয়ে বসে দেখছি। খুব একটা অসাধারণ দৃশ্যকল্প। হ্যাঁ, অনেক স্বপ্নের কাছে হাঁটু বুক এক করে, মানে হাঁটুটা আমার বুকে থেকে গেছে, হাঁটু বুক এক করে আমি স্বপ্নের দিকে তাকিয়ে আছি। কারা তাকিয়ে আছে? মানুষের, দুঃখী মানুষের মন, বিষণ্ণ মানুষের হৃদয় সেখানে তাকিয়ে আছে। এবং শেষ পর্যন্ত তিনি বলছেন যে মানুষ কিন্তু সময়রা স্থির হয়ে বসে, তারা স্থির, অচঞ্চল নয়, তারাও কিন্তু স্বপ্নের বীজ বুনছে। কবিতার নামও দিয়েছেন সময়রা স্বপ্ন বীজ বুনে। একটি অত্যন্ত বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব প্রেম, যুদ্ধ বিরোধী, শান্তির পক্ষের কবিতা। তাই আমি কবিতাটাকে এখানে রেখেছি, কারণ কবিদের তো দায়িত্ব থাকে সবকিছু। আমি আগের দিনে বলেছিলাম যে শুধু কিছু মানসিক যন্ত্রণা, শুধু কিছু মানসিক যন্ত্রণা, তার জটিলতা, এটাই একমাত্র বিষয় কবিতার হতে পারে না। সমাজটা তার একটা দর্পণ, সেই সমাজটাকে তুলে আনতে হবে কবিদের একটা কাজ। কবিদের অনেক কাজ আছে,
একটা দায়বদ্ধ, একটা মুনি ঋষির মতো কাজ কবিদের করতে হয়। তাই আমিও আতস কাচের মধ্যে ফেলে দেখার চেষ্টা করি যে এই যে কবিতাগুলোকে আমি বেছে তুলে নিয়ে আসি, সেই কবিতার মধ্যে কোন কোন দিকগুলো কবিতার, অর্থাৎ ইংরাজিতে বলে ভার্সেটাইল দিক, অর্থাৎ বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের দিকটাও আমি দেখি, সেখান থেকেই নিয়ে এসেছি। আরও একটা ভালো লেগেছে আমাদের একদম প্রথম যৌবনের দিকে, একদম প্রথম যখন হচ্ছে তখন একটা সেন্টিমেন্ট ছিল আমাদের, খুব সেন্টিমেন্ট, নিজের রাজ্যকে নিয়ে, দেশকে নিয়ে, মাতৃভূমিকে নিয়ে যেমন সেন্টিমেন্ট, তেমনি একটা সেন্টিমেন্ট, একটা আবেগ কাজ করতো আমাদের শহর কলকাতাকে নিয়ে। শহর কলকাতা, নেহেরু সাহেব বলেছিলেন মিছিলের কলকাতা, কেউ বলেছিলেন মিছিল নগরী, কেউ বলেছিলেন মুমূর্ষু নগরী, কেউ বলেছিলেন তিলোত্তমা। তা আমরা সবসময় আমাদের মনে তিলোত্তমাই দেখতাম। হ্যাঁ, এবং সেই উষা উত্থবের গান, হ্যাঁ, আহা তুমি সুন্দরী কত কলকাতা, তো সেই গানও আমাদের মুখে মুখে জনপ্রিয় হতো। কলকাতাকে আমরা একটা অন্য চোখে দেখতাম, যেখানে কবি বলতেন প্রাণ আছে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। সেই এখনো প্রাণ আছে বেঁচে থাকা কলকাতাকে আমাদের তদানীন্তন কবিরা, তাদের মধ্যেও এফেক্ট হতো কলকাতাকে নিয়ে, নিজের শহরকে নিয়ে যে একটা প্রেম, একটা ভালোবাসা, একটা নস্টালজিয়া। অনেকগুলো কবিতা আছে কলকাতাকে নিয়ে, কখনো প্রেমে, কখনো দুঃখে, কখনো দ্রোহে সেই কবিতা লিখেছেন আমাদের পরিমলদা। কিন্তু আমি এই কবিতাটাকে নিয়ে এসেছি, সেই কবিতাটা হচ্ছেন কবিতা কলকাতা। এবং এই কবিতাটা ছন্দে, ছন্দের হাতটাও তার কত পাকা, সেই ছন্দে লেখা এই কবিতাটা। কলকাতা তুমি কবিতার মতো ছড়িয়ে রয়েছে রক্তে, শুনশান পথে জোনাকি আলোয় রজনীগন্ধা ফোটে। কলকাতা তুমি গরবিনী যেন, ছন্দে রয়েছে গাঁথা, সারা শহরের বুক ভরে আছে বেকারি সর্বনাশা। কবিতা এখানে ছন্দের মজা, লোপাট হয়েছে কবে, ট্রামের ঘন্টা ঘুম কেড়েছে যে, সকালে সেদিন কবে। কবিতা এখানে শৌখিন কোনো মজদুরি নয় যেন, কবিতা এখন মানুষের কথা আওড়ানো বলি নয়। কলকাতা তুমি কবিতা, এবং কবিতা তোমার ভাষা। খুব সুন্দর কবিতা। ইতিমধ্যে অনেক বন্ধু, কবি বন্ধু, শ্রদ্ধেয় লোকেরা দেখছেন, আমার অনেক বন্ধু বান্ধব দেখছেন, আমার বোনও অনেক দূর থেকে দেখছে। চলছে, কেমন লাগছে বলবেন সকলে। আমি যে কবিতার মধ্যে ফিরি, সেটা হচ্ছে যে কলকাতা নিয়ে যে নস্টালজিয়ার কথা আমি বলেছিলাম, এখানেও সেইভাবে এসেছে। দেখুন, কলকাতার প্রতি বিভিন্ন কথা, এবং একটা কথা আমার এখানে এই কবিতা যেটা আমাকে খুব করেছে, যে কবিতা এখানে শৌখিন কোনো মজদুরি নয় যেন। কলমের কলমের মজুরগিরি করার কথা বলেছিলেন প্রথম এই বাংলায় মানিক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গা থেকে এটা কোনো শৌখিন মজুরি নয়, যে শৌখিনতার মধ্যে নয়, অর্থাৎ কবিতা প্রাণ, একটা শৌখিনতা, গায়ে সেন্ট মাখলাম নয়, প্রসাধন করার জন্য নয়, অর্থাৎ কোনো প্রসাধন নয়, কসমেটিক্স নয়, এটা প্রাণের জিনিস, আত্মার জিনিস। এই লাইনটা আমার এই কবিতা। এবং কলকাতা স্বয়ং সেই লাস্টে এসে তিনি বলছেন যে কবিতা নিজেই একটি কবিতা, মানে কলকাতা নিজেই একটি কবিতা, তুমি কবিতার মতো। খুব সুন্দর, তাই তো? আশা করি একমত হবেন সকলে আমার সাথে। এরপর আমি এটা আসবো, যেটা আমি সব কবিদেরই করি, যে আমি বারবার বলি সব কবিদের মধ্যেই মায়ের প্রতি একটা ভালোবাসা, নয় মাতৃভাষা, নয় নিজের মা, নয় মাতৃভূমি, যেভাবেই মা আসে, কবিদের মধ্যে মা একটা আসে। তো সেই মাকে নিয়ে একটি কবিতা লিখবে। কবিতা খুব বেশি ব্যাখ্যার নেই, খালি শোনার এবং অনুভব করার বিষয়। কবিতার নাম সর্বং সহা আমার জননী। আশৈশব মাতৃস্নেহে ঋণী হয়ে আছি, উত্তর যৌবনে তাই শ্রেষ্ঠ আর অবলম্বন খুঁজিনি কখনো। মায়ের গভীর ভালোবাসা কখন ভুলিয়ে দেয় গ্লানিময় সমস্ত বেদনা। জননী গভীর বুকে দুঃখ ধরে, হাসি মুখে সব পাপ। কোনদিন মানুষেরা তবু ক্লান্ত হয় সংশয় অধীর, ছোট ছোট দুঃখ নিয়ে বিশাল পাহাড়। জননী সুস্থিরা সমুদ্রের উত্তাল তীর ছেড়ে বহুদূর মাঝখানে শান্ত জলধারা, সেখানে ছোঁয় না পাপ, হিংসা কিংবা লোভ। স্মিত হেসে তুমিই তো জিতে নাও সব, শান্ত মনে
শুনে নিতে জানো সন্তানের জ্বালা, প্রবীণা এ ধরনীর মতো তুমিও তো সর্বং সহা আমার জননী। এই কবিতার মধ্যে দিয়ে তিনি প্রায় সব জননীর কথাই, সকলের মায়ের কথাই একটা সার্বজনীন ভাবে তিনি মায়ের কথা বললেন। মায়েরাই তো সন্তানদের আশ্রয় দেয়, সমস্ত গ্লানি সমস্ত কিছু মুছিয়ে দেয়, মাই তো এগিয়ে যাওয়ার প্রেরণা শক্তি। এই কবিতাটা খুব বেশি ব্যাখ্যায় আমি যাব না, এমনি খুব সোজাভাবে কবিতার চলন সেইভাবে এসছেন। যারা এই কবিতা যার কাছে আছে 2-4 বার পড়লেই মনটা ভালো হয়ে যাবে, আর যাদের কাছে নেই তারা আমার এটা 1-2 বার রিপিট শুনে নেবেন, খুবই ভালো লাগবে। কবিতা খুব সুন্দর কবিতা, বলার কিছু নেই। এটা একটা অমলিন মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ। তেমনি আরো একটি নস্টালজিক কবিতা, যে কথা আমি শুরুতে বলেছিলাম। আমাদের সময়, আমাদের ছোটবেলাতেও আমরা, পরিমলদের ছোটবেলাতে তো অসম্ভব ভাবে দেখেছেন, আমরাও আমাদের ছোটবেলাতে এই দিনগুলো দেখেছি। এগুলো এখন মিস করি, এই দিনগুলো আর নেই, হারিয়ে গেল। কিভাবে যে লোপাট হয়ে গেল আমাদের জীবন থেকে, একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল, আজ ভেবে পাই না। কিন্তু বড় সত্যি পরিমলদার যেমন মন কাঁদে, আমারও এইভাবে মন কাঁদে। তাই আমি কবিতাটা আমার মনের সাথে, আমি কবিকে বলেওছিলাম এই কবিতাটা আমার মনের সাথে খুব মিলে গেছে, তাই আমি কবিতাটা রাখছি। তোমাকে মনে পড়ে। এই সব বিষণ্ণ দেবী বিদায়ের দিনে তোমার কথা মনে পড়ে, ছোটবেলার দুঃখ সুখ জাগানো মুহূর্তগুলো মনে পড়ে। মনে পড়ে সকাল থেকে তোমার ব্যস্ততা, নারকোল ছাপা, নাড়ু, নিমকি, আরো কত কি তৈরিতে ঘরমাক্ত হতে সারাদিন। আমরা ছোটরা তুলে আনতাম নরম দূর্বা, তুমি যোগান দিতে ধান, তাম্রপত্রের একদিকে ধান অন্য ধারে দূর্বা। গণেশ মূর্তির সামনে মঙ্গল চিহ্ন আকার জলঘট, সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সুস্থ কামনায় সকলকে কাছে টেনে আশীর্বাদ। অনির্ণ সুখের দিনগুলো এখন উধাও, তুমি আছো অথচ নেই এই যন্ত্রণা। সারাটা দিন আনমনা করেছে, বারবার পিছন টানছে সময়। তোমার স্নেহময় হাতের প্রলম্বিত আশীর্বাদ এখন কেমন ফ্যাকাশে, বিবর্ণ চোখে মুখে দুরন্ত অস্থিরতা। চলে যাবার জন্য এক পা বাড়িয়ে দীর্ঘ অপেক্ষার মিছিলে। এইসব দিনে তোমাকে মনে পড়ে, সেই রূপ স্মৃতি, সেই মূর্তি, সেই ঘর্মাক্ত আবেশ। বন্ধুরা এলে অবিকল মাতৃস্নেহে, নাড়ু হাতে এগিয়ে আসার জীবন্ত ছবি এখন আজকাল মনে পড়ে। দেবী বিদায়ের বিষণ্ণ দিনে, এই সব দিনে তোমাকে মনে পড়ে। খুব সুন্দর কবিতা। আমাদের সময় ছিল বিজয়া দশমীর দিন আশেপাশের বাড়িতে, প্রতিবেশী বাড়িতে নমস্কার করতে যাওয়া, এবং সেখানে নমস্কার করতে গিয়ে মা, কাকিমা, জেঠিমা, মাসিমা, কাকিমা সস্নেহে, এখনকার মতো পিৎজা, বার্গার, বিরিয়ানির দিন ছিল না। কুচো নিমকি, একটা নারকোল দেয়া ঘুগনি, নারকোল ছাপা সন্দেশ, সেই খেয়েই পেট ভরে যেত। 4-5খানা বাড়ি ঘুরলে আর কিছু লাগতো না। আর প্রত্যেকের বাড়িতে যাওয়া মাস্ট ছিল, যেতেই হতো। এবং মা কাকিমারা জানতেন যে ওই দিনগুলো আসবে, লোকে, বাচ্চারা আসবে, ছেলের বন্ধু বান্ধবরা আসবে, আমার ছেলেও যেমন যাবে, ছেলের বন্ধু বান্ধবরাও আসবে, তাই তারাও সেভাবে প্রস্তুত থাকতেন। খুব সুন্দরভাবে এই দিনটা পরিমলদা তুলে এনেছেন। সেই জন্য এই কবিতাটাকে আমি সিলেকশনের মধ্যে রেখেছি, এই জন্য যে এই দিনটা তো আজকে হারিয়ে গেছে, একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কেউ কারোর বাড়ি বিজয়া দশমীর দিন ছেড়ে দিন, কেউ কারোর দিকে চিঠিও চলে গেছে, এখন SMS, এখন ভিডিও ফোন কল, তার মধ্যে দিয়ে যে আত্মীয়তাটা যে নষ্ট হয়ে গেছে, এই আবেশগুলো নষ্ট হয়ে গেছে, সেইটা এই কবিতার মধ্যে থেকে গেল, একটা দলিল হিসেবে থেকে গেল যে এরকম একটা দিন ছিল। সত্যি তো মনে পড়ে এই দিনগুলোর কথা। যারা এই দিনগুলো কাটিয়েছে তারা সত্যিই মিস করে, আর যারা এই দিন কোনোদিন দেখেনি তারা অবাক হয়ে যাবে। তারা ভাববে এসব কি কথা শুনছি। সত্যি বিষণ্ণ দিন। এবং এটা শুধু নিজের মাকে কেন্দ্র করে তিনি লিখেছেন কবি, কিন্তু আমার এটা মনে হয়েছে যে সেই সব সমস্ত জেঠিমা, কাকিমা, মাসিমা, পিসিমা, তাদের বন্ধুদের, সমস্ত মাদের প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য এই কবিতাটার মধ্যে আছে।
সারাটা দিন তাদের রান্নাঘরেই কেটে যেত। তো তারপর সেই ঘুগনি খাওয়ার পর আমাদের মুখে যে একটা আরেকটু নিবি, এর মধ্যে দিয়ে যে চেয়ে নেওয়া, তার মধ্যে যে তৃপ্তি, সারা দিনের খাটনি তার লাঘব হয়ে যেত ওই একটু চেয়ে নেওয়ার মধ্যে, একটু নিবিড় মধ্যে দিয়ে। খুব খুব দারুণ একটা দিক। আরো একটি নস্টালজিক কবিতা পড়বো, যেটা বলেছিলাম যে এই কবির আমাদের বৈশিষ্ট্য প্রকৃতি, প্রেম, পুরনো দিন। আরো একটি কবিতা পড়ছি, সেতু। তোমাকে দেখলেই ছেলেবেলাকার অপরিচ্ছন্ন দিনগুলোর কথা মনে পড়ে। পুরনো ঘরদোর এখন ঝকঝকে, মেহগনি কাঠের আসবাবে আনন্দ গন্ধ, প্রতিদিন সকালে ঘুম ভাঙায়। সর্বক্ষণ কথা বলে সাবেকি ঢঙের দেয়াল ঘড়িটা, রাস্তায় বেরুলে গা থেকে ছড়ায় উষ্ণ আভিজাত্যের টুকরো গন্ধ। অনেকগুলো স্থির দৃষ্টির মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে কেমন চাপা উত্তেজনা, কথার আদলে নাগরিক সভ্যতার প্রলেপ। তোমার থেকে দায়মুক্ত দূরত্বে থাকতে থাকতে প্রায় ভুলে যাওয়ার সময় হলো। একদিন তোমারও তো এইসব মনে হতো, একদিন। অথচ আজ তোমাকে দেখলে সবকিছু এলোমেলো হয়ে যায়। ফেলে আসা অপরিচ্ছন্ন দিনগুলো পীড়িত করে ভীষণ। অন্যদিকে তুমি স্থির স্থপতির মতো 2 শতাব্দীর সেতু হয়ে, ইতিহাসের ছেঁড়া পাতা, বিবর্ণ মলাট শুধু। আজকের দিনগুলোকে তিনি বলছেন, তোমাকে দেখলেই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, অপরিচ্ছন্ন দিনগুলো, যেখানে আমার অহংকার, শহুরে হাঁটা চলা, মানুষকে চমকে দেওয়ার মধ্যে, মানুষকে দেখানোর মধ্যে, দেখনদারির মধ্যে যে টুকরো অভিমানগুলো ছিল, সেইগুলোকে আজকে গ্লানি বলে মনে হয়। জল খেয়ে নিতে। কিন্তু এটাও একটা সেই পুরনো দিনের প্রতি একটা শ্রদ্ধা। সেই ফিরে আসা অপরিচ্ছন্ন দিনগুলোই তোমার ছবির দিকে তাকালে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়, যেগুলো খুব নিপাট ছিল না, যেগুলো হয়তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, যেগুলো মানে দুঃখ ছিল, বেদনা ছিল, ভেলিগুড় রুটি ছিল, আজকের মতো বাটার লাগানো পাউরুটি ছিল না, ফ্রেঞ্চ টোস্ট ছিল না, বাসি রুটি চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়ার এক অনাবিল আনন্দ ছিল। আজকে অনেকে বলবেন ইটস নট হাইজেনিক, হাইজেনিক ছিল না। তখন হয়তো আমাদের অনেক কিছুই হাইজেনিক ছিল না। নর্দমার মধ্যে বল পড়ে গেলে সেই বল নর্দমার হাত থেকে তুলে নিয়েই ওই বল নিয়েই আবার দুটো ড্রপ দিয়ে ওই বল নিয়ে বোলার বল করতো গলির মধ্যে, ব্যাটসম্যান ব্যাট করতো। তাতেই হয়তো প্যান্টের মধ্যে দুবার হাত ঝেড়ে নিয়ে কোনো বন্ধু চানাচুর আনলে সেই হাত ঝেড়েই অনেকে এখন বলবে কি কি বলছেন। এই এই আনন্দের দিন ছিল আমাদের, রোগও হতো না, বালাইও ছিল না। সেই অপরিচ্ছন্ন দিনগুলো আজ তোমার ছবির দিকে তাকালে মনে পড়ে। হয়তো তিনি তার বাবার ছবির দিকে তাকিয়ে মনে পড়ছে, যিনি দুটো সেতু, 2 শতাব্দীর মাঝখানে দাঁড়িয়ে আছেন, সেতু বন্ধন করছেন, এবং সেই দিনগুলো যেন একটা বিবর্ণ মলাটের মতো। ইতিহাসের ছেঁড়া পাতা, বিবর্ণ মলাট শুধু, লাস্ট লাইনে এসছেন তিনি। খুব সুন্দর একটা মানে যে কবিতা, কবির কবিতায় যেটা বারবার ফিরে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে পুরনো দিন, তার ঢং, তার রহন সহন, যা যা ইতিহাস হয়ে যাচ্ছে, যা আজকের প্রজন্মের ছেলেমেয়েরা এগুলো ভাবতেই পারবে না, কল্পনাই করতে পারবে না। সেই নাগরিক সভ্যতা, সেই দিনকার ফেলে আসার যে সভ্যতা, তার যে চলন ছিল, সেইটা বারবার কবির কবিতার মধ্যে যেন একদম ছবির মতো একটা চিত্ররূপময় হয়ে আমাদের কাছে আসছে। খুব সুন্দর। যারা এই দিনগুলো কাটিয়েছেন তাদের কাছে সত্যি একটা মন ভারী করে দেওয়ার মতো কবিতা। আমরা এবার এসব অনেক ছেড়ে আমরা চলে আসি আবার একটা রোমান্টিক কবিতায়। আমার বোন লিখেছে, ও তো ক্যালিফোর্নিয়ায় থাকে, ও বলছে মার্কিন মুলুকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করাতে এসছে ও, সেখানে মার্কিনীদের মাঝেই বসে কবিতা শুনছে। কবিতা শুনছি, অসাধারণ লাগছে, শুধু মাঝে ভলিউম কমাতে হলো যখন তুমি চায়না আর আমেরিকা বললে। আচ্ছা ঠিক আছে, তুই সেইভাবেই শোন, শুনতে থাক।
কবিতা। যাই হোক, যেটা বলছি আর কি, কমেন্টসটা চোখে পড়ে গেল। তোমাকে স্বপ্নে, আমরা একটা রোমান্টিক কবিতা পড়ি। তোমাকে স্বপ্নে, অনেকটা পথ হেঁটে তোমাকে যখন ছুঁলাম, হিম গায়ে শরীরে কোনো সার ছিল না। কানের কাছে অনবরত কথা বলে বলে তোমার শিরা উপশিরাগুলোকে উত্তেজিত করলাম। চোখ মেলে প্রথম হাসলে। পৃথিবীর বুক থেকে নিষ্ক্রান্ত হলো সমস্ত বিবাদ। স্যাঁতস্যাঁতে পথে অনেক কাদা, পিছলে পড়ে যাওয়ার কোনো অহংকার থাকে না। জীবন এবং জীবনের কাছে এসে ভালোবেসে সর্বস্ব ভুবন, তোমার সজাগ গ্রন্থিতে জেগে ওঠা রোমাঞ্চ জড়িয়ে ধরল আমাকে। তৃপ্তির আনন্দ আমাকে করলো অহংকারী। তোমার হাসি মিলিয়ে গেল কান্নায়। সচল শিরাগুলো হঠাৎ হঠাৎ স্তব্ধ। সজোর আলিঙ্গনেও তোমার শরীর কথা বলে না, শুধু এক গভীর মগ্নতায় আচ্ছন্ন। ভাবছিলাম তোমাকে স্বপ্নে, তোমাকে ছুঁয়েছিলাম সারা রাত। কি সুন্দর! আমি লাস্ট লাইনটা আবার পড়ছি। সজোর আলিঙ্গনেও তোমার শরীর কথা বলে না, শুধু এক গভীর মগ্নতায় আচ্ছন্ন। ভাবছিলাম তোমাকে স্বপ্নে, তোমাকে ছুঁয়েছিলাম সারা রাত। কি অসম্ভব সুন্দর রোমান্টিক স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের আবেশ, যেন শেষ শেষ লাইনগুলো যেন অনুরণিত হতে থাকে হৃদয়ে। খুব সুন্দর একটা অপার্থিব মিলনের কথা তিনি প্রথমে বলেছেন, যে রাত জেগে আমি তার আমার 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 পার্টনারকে আমি ডাকছি। একটু হয়তো এটা একটু কবিতা যেভাবে আসছে প্রথম প্রথম আপনার দেখলে মনে হবে যে এটা একটু প্রাপ্তবয়স্কদের কবিতা। রাতের বেলায় আমি আমার সঙ্গিনী বা সঙ্গীকে ডাকছি, অনেক তার কানের কাছে কথা বলতে বলতে সে জেগে উঠে, তার মুখে এক মুঠো হাসি, তারপর মিলন এবং আমার তৃপ্তি, এই কথাটার মধ্যে দিয়ে এসছেন। কিন্তু শেষ এই কথাটা এলেন, এসে টার্ন করলেন যে জায়গাটায়, সেটা হচ্ছে তোমার হাসি মিলিয়ে গেল কানে। অর্থাৎ তিনি স্বপ্ন দেখছিলেন, স্বপ্নের মতো মিলন, স্বপ্নের মতো ভালোবাসা, স্বপ্নের মতো তৃপ্তি, সবটাই অপার্থিব করে দিলেন। এইখানে এটা কবিতা হয়ে গেল। আমি কবিতাটাকে বাঁচলাম এই জন্য। রোমান্টিকতার কত স্তর, কত ঢং দেখুন। আপাত দৃষ্টিতে প্রথম প্রথম পড়ে আস্তে আস্তে আপনার মনে হবে এটা একটা মিলনের মিলনের দৃশ্য কল্পনা, একটা মিলনের দৃশ্যকে সামনে রাখা হয়েছে। তারপর সেটাকে স্বপ্নের উত্তরণ করে দেওয়া এবং শেষ দিকে যেটাকে নিয়ে যাওয়া। ভাবছিলাম তোমাকে স্বপ্নে, এত সুনীল গাঙ্গুলির টাচের মতো ফ্যান্টাস্টিক। নীরার এ হাত ছুঁয়েছে, নীরার মুখ, এ হাত কি কোনোদিন একটা 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 সার্বজনীন করে দেওয়া এই জায়গাটাকে। ভাবছিলাম তোমাকে স্বপ্নে, তোমাকে ছুঁয়েছিলাম সারা রাত। আহা, অসাধারণ অসাধারণ একটা এবং চিরকালীন করে দেওয়া, যে তোমাকে ছুঁয়েছিলাম সারা রাত। সুন্দর, খুব সুন্দর পরিমলদার এই কবিতা। আমরা পরিমলদার একটা স্মার্ট কবিতা পড়ি, একটা স্মার্ট কবিতা পড়ি, কয়েক লাইনের মধ্যে অনেক কথা বলে দেওয়া, কতগুলো শব্দের মধ্যে অনেক কথা বলে দেওয়া, সেই ধরনের একটি কবিতা আমি পড়ি। সেটি হচ্ছে চাওয়া। আমি যেতে চাই অসীম ছাড়িয়ে, নীলিমায় হতে লীন। তুমি যেতে চাও সমুদ্র ছুঁয়ে, মেঘেদের ঘরে বৃষ্টি। আমি যেতে চাই আকাশের কোলে, দিগন্ত রেখা শেষ। তুমি যেতে চাও চোখের তারায় ছড়িয়ে প্রেমের সৃষ্টি। ছোট্ট দু চার লাইনের স্ট্রোকের মধ্যে দিয়ে একটা ছবি আঁকলেন তিনি, এবং আমি এটাকে বললাম এটা স্মার্ট কবিতা। সকলের যে চাহিদা, সেই চাহিদার কথা তুলেছেন, যে আমি তো অসীম হতে চাই, আমি তো হারিয়ে যেতে চাই দিগন্তে, তেপান্তরের মাঠে, আমার বাউল মন চলে যাবে। কিন্তু প্রকৃতির মধ্যে থাকে স্থিরতা। তাই বোধহয় নারী পুরুষের মিলন হয়। পুরুষের যে বীজ ছড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়ার কথা, চলে যাওয়া দূর, আর নারীর বোধহয় সেই বীজকে বহন করা, বপিত হওয়ার পর সেই বীজকে বহন করে একটা জায়গায় থাকার কথা, সেই বহির্গ হয়ে ছাওয়া দেওয়ার কথা। তারই তিনি কথা বললেন। প্রতীক দেখুন, যেখানে বলছে আমি অসীম ছাড়িয়ে নীলিমায় হয়ে যেতে চাচ্ছি লীন, আর তুমি হতে চলেছ, তুমি হতে চাও মেঘেদের মধ্যে, মেঘেদের কাছে গিয়ে
তুমি বৃষ্টি অর্থাৎ ঝরে পড়বে। বৃষ্টি ছাড়া তো কিছু সম্ভব না, বৃষ্টি ছাড়া তো নতুন ফসল হবে না। একটা বৃষ্টি না হলে সারা দেশ জুড়ে খরা হবে। এখনো পৃথিবীর সেই জল, মাটির তলা থেকে জল তুলে কৃত্রিম হবে, কিন্তু তাতে সবটা তো সেইভাবে হয় না। এখনো মানুষকে আকাশের দিকেই তাকিয়ে থাকতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে সেই বৃষ্টি। আবার আমি যেতে চাই, আমি যেটা বললাম, বাউল মতো দিগন্ত রেখা যেখানে শেষ হয়ে গেছে, ওই ওইটাকে আমি ছোঁবো। অর্থাৎ কোনোদিন কিন্তু ছোঁয়া যাবে না, আমি যত এগোবো ও তত পিছবে, কিন্তু আমার এগোনো থাকবে। কিন্তু কিন্তু নারী আমাকে বলছে যে সে কিন্তু আমার চোখের তারায় সৃষ্টি ছড়িয়ে দিতে চায়। এইখানেই পুরুষ এবং নারীর যে তফাৎ, প্রকৃতি, নারী, নারী প্রকৃতি সৃষ্টি, সেটাকে এক করে দিলেন এই চাওয়া পাওয়ার মধ্যে। একটি অসম্ভব সুন্দর কবিতা। আসুন আমরা এবার একটা সমাজবোধের কবিতা পড়ব। এই বিষয়ের উপর আরো অনেকেই এই ধরনের কবিতা লিখেছেন, কিন্তু এই কবিতাটাও খুব সুন্দর কবিতা। সেই কবিতাটা পড়ছি। কবিতার নাম স্বাধীন। পিছন ফিরতেই দেখা গেল একদঙ্গল মানুষ মাটি ছুঁয়ে ছুঁয়ে ছুটছে। স্বাধীনতার রং লাল, রক্তের মতো। আকাঙ্ক্ষার নাম বিপ্লব, জীবনের মতো। পরাধীনতার বেরি ছুঁড়ে ফেলে দিয়ে সমস্ত দেশ রাত্রিকে বিদায় দিয়েছিল। শিরা ছিঁড়ে রক্তপাত কালো পিচের রং বদলালো। 1 দশক, 2 দশক, 3 দশক, 4 দশক মানুষ মাটি আঁকড়ে স্বাধীন শব্দটিকে জিয়ে রেখে দিল। সুন্দর ব্যথাতুর একটি কবিতা, যা দেশের, আজও দেশের মানুষের স্বপ্নভঙ্গের কবিতা, ব্যথার কবিতা। স্বাধীনতার তাকে মানুষ যে মর্যাদা দিয়ে সেই কালরাত্রি পেরিয়ে এসছি এই ভাবনা তারা ভেবেছিল, কিন্তু সেই স্বাধীনতা কোথায় যেন চুরি হয়ে গেল। সেই স্বাধীনতা আজও এলো না, কোথাও এ বাংলায় না ও বাংলাও না। স্বাধীনতা তুমি আসবে বলে জলপাই রঙের ট্যাঙ্ক এলো শহরে। অনেক পরে কবিদের সেই কথা লিখতে হয়েছে। কবিরা আজও লিখছেন, পরাধীনতার বেরি ছুঁড়ে ফেলে দিয়ে সমস্ত রাত রাত্রিকে বিদায় দিয়েছিল। আনন্দে নেচেছিল, সারা রাত ওরা বৃষ্টিতে ভিজেছিল, কিন্তু তারপর বৃষ্টির জল শুকিয়ে যাওয়ার পর রোদ্দুর, সেই খরতাপের মধ্যে আজও মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখে। তাই স্বাধীনতার স্বপ্নটুকু, স্বাধীন শব্দটুকু তারা মুছে যেতে দেয়নি। রাত্রিকে বিদায় জানিয়েছিল ঠিকই, কিন্তু স্বাধীন শব্দটিকে, যেহেতু স্বাধীনতাকে আজও ছুঁয়ে দেখা হলো না, আজও পাওয়া হলো না, সেই জন্য সেই স্বাধীন শব্দটা আজও যেন জিয়ে রেখেছে মানুষ, আজও বাঁচিয়ে রেখেছে মানুষ। স্বাধীন হতে হবে। খুব শেষ লাইনে গিয়ে এত সুন্দর ভাবে তিনি বললেন, নাড়া দিয়ে গেল মানুষের মনকে। যে পড়বেন এই কবিতাটা নাড়া দিয়ে যাবে। ওই যে শ্রদ্ধার্ঘ্যর কথা বলছিলাম, সেই শ্রদ্ধার্ঘ্যের একটি কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায় কবি, অত্যন্ত প্রিয় কবি, ওনার আমারও প্রিয় কবি। সেই সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত হওয়ার পর তাকে নিয়ে একটি কবিতা, সেই কবিতাটা আমি আপনাদের কাছে পড়ছি। এটা নিয়েও খুব একটা বেশি কিছু বলার নেই, কবিতাটাকে অনুভব করার বিষয়। কবিতার সহবাসে যাও। 21 শতকের দোরগোড়ায় কবিতার ঐতিহ্যবাহী সমস্ত চলমান শব্দকে বোবা করে শকটে শুয়ে চলে গেলেন সবুজের প্রাণজয়ী ক্লান্ত কবি। সময়কে ধরতে পেরেছিলেন, সময়কে চিনতে পেরেছিলেন, ওঠবোস করাতে পেরেছিলেন শব্দকে, এবং যিনি স্তব্ধ করে দিতে পেরেছিলেন কবিতার নামে উচ্ছৃঙ্খলতা। আজ প্রথম শীতের অলস সন্ধ্যায় কোনো টোলাতেই আর তাকে খুঁজে পাওয়া যাবে না। বন্ধু শহীদ, সুহৃদ স্বজনেরা এবং কবিরা শুধু অনুভব করবেন বুকের ফাঁকা জায়গায়। সেই টেবিলে থাপ্পড় মেরে ঘোষণা করছেন, এই শোনো, সমস্ত ভুবন ঘুরে এসে এইখানে কবিতার জন্ম দেব বলে নিজের পিতৃত্বকে প্রতিষ্ঠা করেছি। বাংলা কবিতার ঋত্বিকের জন্য অশ্রুবিন্দু নয়, শোক নয়, কবিতাকে প্রণাম জানাও, শুধু যাও কবিতার সহবাসে যাও।
অসম্ভব একটি শ্রদ্ধার্ঘ। দুটি কথা এখানে বলবো যে তিনি তুলে এনেছেন, যিনি স্তব্ধ করে দিতে পেরেছিলেন কবিতার নামে উচ্ছৃঙ্খলতা। হ্যাঁ, হাংরি জেনারেশনের কবিতার কথাই তিনি বলেছেন, যে একটা ভিন্ন ধারা চালু হয়েছিল, সুমিতা তার বিরুদ্ধে ছিলেন, এবং হাংরি জেনারেশনের কবিতা মানুষ সেভাবে গ্রহণ করেনি। তাই তিনি বলেছেন কবিতার নামে এটাকে উচ্ছৃঙ্খলতা, এই উচ্ছৃঙ্খলতাটাকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি অন্যতম ছিলেন। এবং আরেকটা জায়গায় তিনি বলেছেন যে কোথায় সেই এই যে টোলা, যারা জানেন না, নতুন বলছি, খালাসি টোলা বা বারোদুয়ারি, কবিদের, অনেক কবিদের, শক্তি, সুনীল, সন্দীপন, কমল মজুমদার এবং আরো অনেকের নাম আমি করতে পারি, যাদের একটা মানে তারাপদ রায়, উৎপল বাবু, এই সব মিলিয়ে একটা অসম্ভব একটা একটা মিথের জগৎ ছিল নেশার। তুষার রায়, তো বিভিন্ন টোলাতে, খালাসি টোলায় দেশি মদ পাওয়া যায়, বারোদুয়ারিতে পাওয়া যায়, এখানে এরা যেতেন। তিনি বলছেন ওই টেবিল চাপড়ে, ওখানকার টেবিল, ওই টেবিল চাপড়ে তিনি বলতেন সমস্ত ভুবন ঘুরে এসে এইখানেই কবিতার জন্ম দেব। আস্থা করে যেমন যিশু জন্মেছিলেন, তেমনি বারোদুয়ারির টেবিলেই কবিতা জন্মাবে। তাই কৃতিত্ব প্রতিষ্ঠা, মানে কোন কবি বলতে পারেন সুনীল পেরেছিলেন বলতে কবিতার কৃতিত্ব প্রতিষ্ঠা করব? তাই কৃতিত্বকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কবিতা তিনি জন্ম দেবেন। অসম্ভব অহংকারী কথা, কিন্তু দুর্দান্ত একটা পৌরুষের কথা, একটা কবির কথা, একটা সাহসিকতার কথা। এবং এখানে কবিতা বলছেন, এখান পরিমলদা বলছেন, যদি সত্যিই শ্রদ্ধা জানাতে হয় তাহলে কবিতায় থাকো, কবিতাকে যাপন করো, লালন করো। তাই তিনি বলছেন কবিতার সহবাসী যাও, তবেই সত্যিকারের শ্রদ্ধার্ঘ এইসব কবিদের ক্ষেত্রে হবে। আরেকটি সামাজিক কবিতা, সমাজবোধের শিক্ষা দেওয়ার মতো কবিতা আমি পড়ব। আস্তে আস্তে প্রায় শেষ দিকে চলে এসেছি আমি অনুষ্ঠানে। কবিতার নাম এমন হয়। কালই তো, হ্যাঁ গতকাল, দুটো মদ্যপ একটা ছেলেকে ডেকে মারলো বেধড়ক। পাশে কারা যেন একটু তফাতে সিগারেট ধরালো। পরদিন একই সময় আবার ওই দুটো মদ্যপ ফের এলো, ওদের সামনে সিগারেট ধরানোর অজুহাতে ওদেরও মারলো বেধড়ক। তারপর হাসলো খুব জোর। নিজের ভালো বোঝে যে পাগলটা, সেও বিকট হাসিতে আকাশ ফাটাল। অর্থাৎ আমি যদি মনে করি আজ ওর বিপদ, বিপদ আমার কাছেও আসবে। একটা সিনেমার মতো দৃশ্যপট, কতগুলো ছেলে বসে আছে, দুটো মদ্যপ এসে তাদের মারলো। যারা প্রতিবাদ করতে পারতো, দুয়ে দুয়ে চার হয়ে এদের বিরুদ্ধে যেতে পারতো, তারা একটু সরে বসে সিগারেট খেলো। পরের দিন ওরা এলো, ওই আমাদের সামনে সিগারেট ধরাচ্ছিস বলে তা ওদেরও মারলো। আর যে পাগলটা নিজের ভালো বোঝে যে পাগল, সেও সেদিন যেমন এরাও হাসলো আত্ম অহংকারে, এই পাগলটাও হেসে উঠলো সেদিন। যে মানুষ, তুমি একা যত হবে তত তুমি মরবে। জোট বাঁধর, এই কবিতার মধ্যেও কিন্তু জোট বাঁধার কথা আছে। অন্যায়ের বিরুদ্ধে পাশ ফিরে সিগারেট ধরানোর কথা নয়। পাশ ফিরে সিগারেট ধরানোর মানে কি? পাশ ফিরে, আমি হাতে আগুন আছে কিন্তু আগুনটা সঠিক জায়গায় জ্বললো না, আমি সিগারেটে জড়ালাম, আমোদে জড়ালাম, আমি আমার তৃপ্তি, আমার নেশা, তাতে আমি জড়ালাম, আমি আসলটাকে ইগনোর করলাম, ওইখানে প্রতিবাদটা করলাম না। যেখানে আগুনটা জ্বলার কথা ছিল সেখানে আগুনটা জ্বালালাম না, না জ্বালিয়ে নিজের কিছু তৃপ্তির কথা ভাবলাম, আত্মতৃপ্তির কথা ভাবলাম। পরের দিন ওই আত্মতৃপ্তির জন্য তুমিও বেদরক মার খেলে। দারুণ কবিতা, ছোট্ট কিছু কথার মধ্যে দিয়ে একটা সামাজিক পদ এবং প্রতিবাদ, এটা একটা প্রতিবাদ থেকে আমি বলবো প্রতিবাদকে উস্কে দেওয়ার মতো একটা কবিতা, খুব সুন্দর। আমি শেষ কবিতা পড়বো আপনাদের কাছে, এবং এই কবিতাটা একটা আত্মকথনের মতো মনে হয়েছে আমার। যেমন নিজের কথা বলছেন, আমি আমি ওই অনেক কবির মধ্যেই এটা খোঁজার চেষ্টা করি, প্রায় সব কবির মধ্যে, যে তার আত্মকথাটা কি, কোথায় আত্মকথা, আত্মবেদনাটা কোথায় লুকিয়ে আছে, সেইটা যেখানে তিনি তার নিজের আইডেন্টিফিকেশনকে বার করছেন, সেই আইডেন্টিফিকেশনটাকে পাঠকের কাছে রাখছেন, যে আমি কি, দেখো আমি। সেই একটা কবিতা, খুব ছোট কবিতা, তার মধ্যেই আমি পেয়েছি
বাঁচি। খুব সুন্দর কবিতা। প্রেমে ও নির্বাসনে, প্রেমে ও নির্বাসনে আমি আছি, মৃত্যুর করাল মায়ার টানে তোমার অমোঘ যাত্রায় আমি আছি। রাজপথে, বাসে, ট্রামে, উদ্দাম জনতার স্রোতে তোমার সঙ্গে আমি আছি। শরীরের গভীরতম অসুখের দিনে শয্যা পাশে একান্ত গোপনে আমি আছি। আমি আছি বুকের পাঁজরে, ঘরের আসবাবে, পৃথিবীতে ফেলে আসা অনেক অতীতে। কি সুন্দর কবিতাটা। আমি আছি তোমাদের সাথে, আমি সাথী হয়ে আছি। বন্ধুত্বের কথা, যে কৌটিল্য যে শ্লোকের কথা বলেছিল, রাজদ্রোহে শ্মশানে যে থাকবে সেই বন্ধু, সেই বন্ধুত্বের কথা তিনি বলছেন মানুষের কাছে। এখানে তুমি মানে মানুষ, সবাই মানুষের সমাজ। তোমার মৃত্যুর করাল মায়ার টানে তোমার অমোঘ যাত্রায়, যে যাত্রা তোমাকে যেতেই হবে, সেই শ্মশান যাত্রা বা কবরে যাত্রা, ঘোর যাত্রা, সেই যাত্রায়, মহানিষ্ক্রমণের যাত্রায় আমি আছি, আমি তোমার সাথে থাকবো। আমি রাজপথে আছি, বাসে ট্রামে, উদ্দাম জনতার সঙ্গে তোমার সঙ্গে আমি আছি। মিটিং মিছিল রাজদ্রোহে আমি আছি তোমার সাথে। আর তোমার গভীর কঠিনতম অসুখের পাশেও আমি আশ্বাসের মতো, হে বন্ধু আমি দাঁড়িয়ে আছি। আমাকে তুমি পাবে, আমাকে পাবে তোমার বুকের পাঁজরে, ঘরের আসবাবে, নিত্য ব্যবহারেই তুমি আমাকে, ঘরের আসবাব বললেন, নিত্য ব্যবহারে তুমি তুমি আমাকে পাবেন। পৃথিবীতে ফেলে আসা অনেক যে সুন্দর স্বর্ণালী মুহূর্তগুলো, সেই মুহূর্তের মধ্যে তুমি আমায় পাবে। সেই মুহূর্তগুলোকে তো আর চোখে ধরা যাবে না, কিন্তু চোখ বুঝলে যা নিজের মাথার মস্তিষ্কের মধ্যে যে ফিল্ম, যে ফিল্মটা হয়ে আছে, যে ছবিটা আছে, সেটাকে যদি নিজের নিজস্ব ডার্ক রুম, এটা বুদ্ধদেব গুহ খুব বলেন যে জঙ্গলে গিয়ে বসে থাকবে আর সব কি ছবি তোলা যায়, নিজের মাঝে মধ্যে নিজের মাথার ডার্ক রুম, মানে নিজের মাথা থেকে সেই ফিল্মটা বার করে মনের ডার্ক রুমে সেটাকে ডেভেলপ করতে হয়। ডেভেলপ করলে সেইটা ফিরে আসে। তাই সেখানেও তুমি আমাকে পাবে, সেই ফেলে আসা অতীতে, যেখানে তুমি আমাকে দেখতে পাবে। আমি সেই, আমি আছি, আমি আছি প্রেমে, আমি আছি নির্বাসনে। অসম্ভব সুন্দর কবিতা। এবং আমি আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে কবি পরিমল মুখোপাধ্যায়ের কবিতা নিয়ে আমার উপলব্ধির কথা আপনাদের কাছে রাখলাম, এবং তার সাথে সাথে আমি কামনা করব পরিমলদার সুস্থতা, পরিমলদা আরো অনেক দিন আমাদের মধ্যে থেকে আরো অনেক অনেক কবিতা তিনি আমাদের উপহার দিন। তার যে কবিতার যে জয়যাত্রা, সেই জয়যাত্রা আরো এগিয়ে যাক, ধ্বনিত হোক নতুন প্রজন্মের মধ্যে, যে ধারা, সেই ধারা ধ্বনিত হোক, এই কথা বলে পরিমলদার প্রতি শ্রদ্ধা জানিয়ে, পরিমল মুখোপাধ্যায় আমার অত্যন্ত অগ্রজ কবি, আপনাদের সকলের হয়ে তার প্রতি আমার শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আবার কিছুদিনের জন্য পরবর্তী কি বলবো এপিসোড, পরবর্তী লাইভ প্রোগ্রামের আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আমার যেটা শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী আমি আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। দেখছি মঙ্গলবার করার কথা। মঙ্গলবার যদি আমি করি তাহলে নিশ্চয়ই আমি সোমবার দিন নোটিফিকেশন দিয়ে দেবো কাদের কাদের কবিতা নিয়ে। এরপর হয়তো এরকম হতে পারে যে দুজন করে কবি একসাথে একই টাইমের মধ্যে দুজন করে কবি নিয়ে আমি আলোচনা দেখি, সেটাও একটা এক্সপেরিমেন্টে যাওয়ার চেষ্টা করছি। সেটাতেও আমি যেতে পারি, দেখে নিই কেমন হয় না হয়। ততক্ষণ পর্যন্ত সকলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।